গণিতের অলিগলি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি তোমাদের ক্লাস 8-এর শতকরা চ্যাপ্টারের অলিগলি শেখাচ্ছিলাম, যার প্রথম পার্টটা আমি আগেই দিয়েছি। এটা দ্বিতীয় পার্ট নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা প্রথমে প্রথম পার্টটা দেখবে, তবেই এই অংশটা বুঝতে পারবে, নইলে এখানে কিছুই বুঝতে পারবে না। তাই প্রথমে আগের ক্লাসটি দেখে তারপরে এই ক্লাসটি দেখো। প্রথম পার্টে 4-এর দাগ পর্যন্ত আমি শিখিয়েছিলাম, সঙ্গে শতকরার সম্পূর্ণ ধারণা তোমাদের দিয়েছিলাম। আজকে আমি 5-এর দাগ থেকে শুরু করছি। 5-এর দাগের দ্বিতীয়টা দেখো। এখানে কি করতে বলা আছে? শতকরা ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ করতে বলা আছে। প্রথমেরটা তো করে দেওয়া আছে, দ্বিতীয়টায় শতকরায় দেওয়া আছে, এটাকে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ করতে হবে। দেখো, ভগ্নাংশ করলে কি করে করবে? আছে কত? 22 পূর্ণ 1/3। তোমরা পূর্ণ ভাঙতে পারো নিশ্চয়ই। পূর্ণ ভাঙলে কি করতে হয়? এই 3-এর সঙ্গে 22-কে গুণ করতে হয়। গুণ করার পর যত হয় তার সঙ্গে এই 1টাকে যোগ করে নিতে হয়। 22 কত হয়? 66। তার সঙ্গে 1 যোগ করলে 67। তাহলে 67/3 ভগ্নাংশ করলে কত উত্তর হবে? 67/3। 67/3। এরপরে দেখো, এটা ভগ্নাংশে হয়ে গেল। এরপরে দশমিক ভগ্নাংশ করতে বলেছেন। দশমিক ভগ্নাংশ করলে কি করতে হবে? এই 67কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 দুগুণে 6, 7 নেমে গেল, আবার 3 দুগুণে 6, বিয়োগ করলে 1, এখানে একটা দশমিক খাইয়ে এখানে শূন্য বসিয়ে দাও। তাহলে 3 তিরিকে 9, বিয়োগ করলে 1, যেহেতু দশমিক বসানো আছে তাই আর একটা শূন্য লাগিয়ে দাও। তাহলে আবার 3 তিরিকে 9। এবার এইভাবে তো যেতেই থাকবে, তাই এখানে লিখে দেবে যে 22.33 প্রায়। তারপরেরটা দেখো, তারপরেরটা কি দেওয়া আছে? তারপরেরটা 2 পূর্ণ 1/3 দেওয়া আছে। 2 পূর্ণ 1/3 অর্থাৎ ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে দশমিক ভগ্নাংশ করতে হবে এবং শতকরায় করতে হবে। দেখো তাহলে কি করে করি। প্রথমে যেটা দেওয়া আছে লিখে নিলাম, 2 পূর্ণ 1/3। পূর্ণ ভাঙো প্রথমে। পূর্ণ ভাঙলে কি করে পূর্ণ ভাঙতে হয় আগে দেখিয়েছি। 2 3 6, 6-এর সঙ্গে 1 যোগ করলে 7, 7/3। দশমিক ভগ্নাংশ বলে কি করতে হবে? 7/3-কে ভাগ করতে হবে, অর্থাৎ 7-কে 3 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করো, 3 দুগুণে 6, বিয়োগ করলে 1, 1-এ 0, 10, আবার 3 তিরিকে 9, আবার দেখো 10 আসছে, তাই 3 তিরিকে 9। তাহলে এরকম যেতেই থাকবে, তাই এখানে কি লিখবে? লিখবে 2.33 প্রায়। আর শতকরায় করলে এই 7/3 শতকরা করলে কি করতে হয়? গুণিতক 100% দিয়ে দিতে হয়। তাহলে কত হয়ে গেল? 700/3। এত পার্সেন্টেজ। 700 কি করে এলো? 7 গুণিতক 100 করে 700/3, মানে 700/3%। এখানটা লিখে দাও, 700/3%। ক্লিয়ার? এর পরেরটা দেখো, পরেরটা কত আছে? 1/5 আছে। তাহলে 1/5-কে যদি আমি শতকরায় করতে চাই কি করতে হবে? এটা দেখো এই বক্সেই করে দিচ্ছি। 1/5 আছে, শতকরায় করতে চাইলে গুণিতক 100%। 5 দিয়ে কাটো, 5 20 100, তাহলে কত হয়ে গেল? 20%। ক্লিয়ার? আর 1/5-কে ভাগ করলে দশমিক ভগ্নাংশ পাবো। তাহলে 1/5 একে ভাগ করো, এখানে 1 লিখলাম। দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, আর এখানে 5 আর এখানে 1, ভাগ তো যাবে না। তাহলে কি করতে হবে? প্রথমে দশমিক বসিয়ে এখানে একটা শূন্য বসাতে হবে। তাহলে দেখো এখানে দশমিক বসালাম, দশমিক বসিয়ে এখানে একটা শূন্য বসালাম, তাহলে 5 দুগুণে 10 হয়ে গেল, মিলে গেল। তাহলে উত্তর কত হলো? 0.2। ক্লিয়ার? এরপরেরটা দেখো, এরপরেরটা কি দেওয়া আছে? এরপরেরটা দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, এখানে ভগ্নাংশ করতে বলেছে আর শতকরা করতে বলেছে। দেখো এখানে বক্সেই করে দিচ্ছি। কত আছে? 0.12। এটাকে যদি আমি দশমিকটা তুলি তাহলে কত হবে? 0.12, আর নিচে দশমিকটা যদি তুলে দিলাম তাহলে দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা আছে, নিচে কত হবে? 1-এর গায়ে দুটো শূন্য। কেটে দাও, 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 3 12, 4 দিয়ে করলে 4 25 100, উত্তর হয়ে গেল কত? 3/25। ক্লিয়ার? এবার এই 3/25-কে যদি শতকরায় করি তাহলে কত হবে? 3/25 গুণিতক 100%। কেটে দাও, 25 4-এ 100, তাহলে কত হলো? 4 3-এ 12%। এরপরেরটা দেখো,
এরপরেরটা এটা দেওয়া আছে, প্রথমে ভগ্নাংশ করি তারপরে শতকরা করব। তাহলে যেটা দেওয়া আছে লিখে নাও 3.125। দেখো এখানে দশমিক তুললাম, দশমিক তুললে কি হবে, যেহেতু দশমিকের পরে তিনটে সংখ্যা আছে তাই ঘরে একের গায়ে তিনটে শূন্য হবে। এবারে কাটাকাটি করো, প্রথমে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10 আর দুটো শূন্য বসিয়ে দাও। এটা 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে এখানে কত আছে 31, তাহলে 5 6 30, 12, 5 দুগুণে 10, তারপরে 25, 5 5-এ 25। এই কাটাকাটি তোমরা নিশ্চয়ই শিখেছো এইভাবে। তারপরে দেখো আবার 5 দিয়ে কাটো, 5 4-এ 20, একটা শূন্য বসিয়ে দাও। আবার 5 দিয়ে কাটো, 5 1-এ 5, 5 দুগুণে 10, 5 5-এ 25। আবার দেখো 5 8-এ 40 আর 5 25-এ 125। উত্তর কত হলো 25/8। কত হলো 25/8। তাহলে এখানে লিখে দাও 25/8। এবারে শতকরায় প্রকাশ করো, 25/8 গুণিতক 100%। 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটো, 4 25-এ 100। 25 25 কত হয়, 25 25 625। মনে রাখতে হবে এগুলো। 625-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, হলো 312.5%। এখানে কত হয়ে গেল 312.5%। এরপরেরটা দেখো, এটা শতকরায় দেওয়া আছে, কত দেওয়া আছে শতকরায় 125%। এটাকে ভগ্নাংশে করলে কি করতে হবে, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 বসাতে হয়। 25 দিয়ে কাটো, 25 5-এ 125, 25 দিয়ে কাটো, 25 4-এ 100। উত্তর কত হয়ে গেল 5/4। এখানে লিখে দাও 5/4। দশমিক ভগ্নাংশ করলে কি করতে হবে, 5-কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 1-এ 4, 1, এখানে একটা দশমিক বসে এখানে শূন্য লাগিয়ে দাও। 4 দুগুণে 8, 20, 4 5-এ 20। উত্তর কত হয়ে গেল 1.25। বোঝা গেল এই ছকটা। দেখো এই তোমরা যারা প্রথম ক্লাসটি মন দিয়ে দেখেছো, এই ছকটা কিন্তু তাদের কাছে খুব সহজ লাগবে। এর পরের অঙ্কটা দেখো, দেখো কি বলেছে, জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি। তোমরা আনুপাতিক ভাগহারের অঙ্ক নিশ্চয়ই করেছো। তো এইটার আমি যদি তোমাকে জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার এবং জলে অক্সিজেনের আনুপাতিক ভাগহার বার করতে বলি, নিশ্চয়ই পারবে। আচ্ছা আগে লিখে নাও জলে হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণের অনুপাত। এরপরে লেখো জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার। দেখো আনুপাতিক ভাগার কি করে করে, আমি কার আনুপাতিক ভাগার বার করছি, হাইড্রোজেনের। কার আনুপাতিক ভাগার বার করছি, হাইড্রোজেনের আনুপাতিক ভাগার বার করছি। যার আনুপাতিক ভাগার বার করা হবে তাকে উপরে দিতে হবে। এবার এখানে হাইড্রোজেন কত আছে দেখো, এখানে প্রথমে হাইড্রোজেন আছে তাই এখানে প্রথম অনুপাতটা ধরতে হবে। দ্বিতীয়তে অক্সিজেন আছে তাই অক্সিজেনের পরিমাণটা এখানে 1 ধরতে হবে। ক্লিয়ার। এখানে হাইড্রোজেনের অনুপাত কত 2, তাই উপরে 2 লেখো। আর মোট পরিমাণটা কত, এই 2 প্লাস 1, 2 প্লাস 1 সমান কত 2/3। এটা হলো জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগার। এবারে জলে অক্সিজেনের আনুপাতিক ভাগার বের করো। কত হবে এটা, 1/2 প্লাস 1 সমান কত 1/3। এই পর্যন্ত বোঝা গেছে। এবার কি চেয়েছে, জলে মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে। এবারে শতকরাটা বার করো। লেখো জলে মোট পরিমাণে হাইড্রোজেন আছে, কত না, কত ভাগ ছিল 2/3।
এবারে তুমি শতকরা করলে কি করতে হবে, গুণিতক 100%। তাহলে কত হয়ে গেল, 200/3%। দেখো 200/3 কে ভাগ করলে কত হয়, 200 কে 3 দিয়ে ভাগ করো, 3 6 18, বিয়োগ করো 2, শূন্যটা আমি দাও 20, আবার 3 6 18, আবার দেখো 2 নেমে যাচ্ছে, তো এরকম ভাবে যেতেই থাকবে। তো এটাকে পূর্ণ করে দাও, 66 পূর্ণ 2/3, এই দুইটা কি হয়, উপরে উঠে যায়, আর এই 3টা নিচে নেমে যায়, এত পার্সেন্টেজ। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে রাখি, পরের লেখাটায় খেয়াল করো। দেখো, জলে মোট পরিমাণে অক্সিজেনের শতকরা পরিমাণ, কি বললাম, জলে মোট পরিমাণে অক্সিজেনের শতকরা পরিমাণ। দেখো অক্সিজেন কত ছিল, 1/3 অংশ, 1/3 অংশ, তাহলে 1/3টা লেখো, 1/3টা লেখো। এবারে কত, আমরা তো শতকরায় করছি, তাই এখানে গুণিতক 100%। তাই কি না, এখানে কিন্তু এই পার্সেন্টেজটা হবে না। কেন হবে না, এই পার্সেন্টেজটা এখানে কেন হবে না, কারণ এখানে তুমি শতকরা লিখেছো, শতকরা এখানে লিখে নিলে এখানে আর পার্সেন্টেজ দেওয়া যায় না, তাই পার্সেন্টেজটাকে মুছে দিতে হবে। ক্লিয়ার? এই ভুলটা যেন করো না। দেখো 100/3, 100/3 একে ভাগ করো, ভাগ করলে আসবে 33 পূর্ণ 1/3। ক্লিয়ার? তাহলে এই দুটো লেখাতে কিন্তু খেয়াল করো, এখানে কিন্তু কোথাও শতকরা আমি লিখিনি, তাই এখানে পার্সেন্টেজ এসেছে, এখানে পার্সেন্টেজ এসেছে, কিন্তু এখানে আমি শতকরা লিখে দিয়েছি, তাই এখানে কিন্তু পার্সেন্টেজ আর দিতে লাগবে না। ক্লিয়ার? পরের অঙ্কটা দেখো, দেখো কি বলছে, হৃদয়পুরে একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা হিসাব করে লিখতে বলেছেন। তাহলে প্রথমে লেখো যে আগে কারখানায় বোতল তৈরি হতো, আগে কত, 1500টি। এখন বোতল তৈরি হয় কত, এখন দৈনিক বোতল তৈরি হয় কত, দৈনিক বোতল তৈরি হয় 1695টি। তাহলে বোতল উৎপাদন কত বৃদ্ধি পেয়েছে, লেখো বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে 1695 বিয়োগ 1500, বিয়োগ করলে কত হবে, 195টি। তাহলে বোতল উৎপাদনের শতকরা বৃদ্ধি কত, এবার লেখো বোতল উৎপাদনের শতকরা বৃদ্ধি। দেখো এখানটায় দেখো, ধরো আগে কত বোতল উৎপন্ন হতো, 1500টি, এইটার সাপেক্ষে কত বৃদ্ধি পেল, 195টি। তাহলে আমি কি বলেছি, যার সাপেক্ষে তাকে ভগ্নাংশের হরে রাখতে হবে, যত সেটাকে ভগ্নাংশের লবে রাখতে হবে। দেখো এখানে তাই করেছি, তাহলে গুণিতক 100, এখানে দেখো পার্সেন্টেজ দেওয়া যাবে না কিন্তু, কেন, কারণ দেখো এখানে শতকরা কিন্তু লিখেছি আমি, তাই এখানে আর পার্সেন্টেজ দেব না। ক্লিয়ার? দেখো এর দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দাও, 195কে 15 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হবে, 15 একে 15, আর 15 তিনে 45, তাহলে শতকরা বৃদ্ধি কত, 13। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ওই কি নিয়মে করতে তাহলে কিরকম হতো, তাহলে দেখো মেথড টু ওই কি নিয়মে দেখাচ্ছে। দেখো আগে বোতল উৎপাদন, আগে বোতল উৎপাদন, লেখো উৎপাদন বৃদ্ধি,
উৎপাদন বৃদ্ধি। আগে বোতল উৎপন্ন কত হতো? 1500। দেখো উৎপাদন বৃদ্ধি কত, এখন কত উৎপন্ন হয়? 1695। আগে কত হতো? 1500। তাহলে দুটো বিয়োগ করলেই উৎপাদন বৃদ্ধি পেয়ে যাবো। বিয়োগ করলে কত হয়? 195, 195। ক্লিয়ার? এবারে প্রশ্ন কিসে চেয়েছে? শতকরাতে। তাই এখানে 100 কত বৃদ্ধি হবে? ক্লিয়ার? দেখো এবারে এটা করা যাক। কি লিখতে হবে? আগে 1500টি বোতল উৎপাদন হলে এখন উৎপাদন বৃদ্ধি 195টি। একে কত? একে কত হবে? 195, 195 বাই 1500টি। আর 100তে কত হবে? এটার সঙ্গে এটা কেটে দাও, এটার সঙ্গে এটা কেটে দাও। এবার দেখো সেই 195 বাই 15 সমান 15 একে 15, 15 তিনে 45টি। এবার অতএব দিয়ে উত্তর লিখে দিতে হবে। অতএব ওই কাঁচের কারখানায় উৎপাদন বৃদ্ধি 13%। পরের অঙ্কটা দেখো। সাধারণত বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ এখানে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? 75.6%, 23.04% আর 1.36%। বলছে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে সেটা জানতে হবে। দেখো কিভাবে করি। দেখো এখানে মোট বায়ুর পরিমাণ কত বলেছে? 25 লিটার। তাহলে লেখো মোট বায়ুর পরিমাণ 25 লিটার। তাহলে এই 25 লিটারে নাইট্রোজেন কতটা আছে? তাহলে প্রথম প্রশ্নের উত্তর লেখো যে নাইট্রোজেন আছে। নাইট্রোজেন আছে কত? না 25 লিটারের কত পার্সেন্ট? 75.6%। সেই দেখো এখানেও সেই আবার এর, লিটারের। তাহলে কি হবে? আগের ক্লাসে শিখিয়েছি এর মানে কি? গুণ। 75.6 আর পার্সেন্টের চিহ্ন উঠে গেলে কি হয়? নিচে 100 হয়। এবার দেখো 25 4 100, তাহলে কত হলো? 75.6/4। এটাকে ভাগ করলে যা হবে সেটাই হবে উত্তর। ভাগ করলে কত হয়? 75.6, এখানে 4। দেখো 4 একে 4, বিয়োগ করলে 3, 35। 4 আসতে 32, বিয়োগ করলে 3। এবার দেখো দশমিকের পরের সংখ্যাটা যেই নামাচ্ছি এখানে একটা দশমিক দিয়ে দিতে হবে। তাহলে 4 9 36। তোর কত হয়ে গেল? 18.9 লিটার। এবারে লেখো অক্সিজেন আছে। কত? একইভাবে করো। 25 লিটারের কত পার্সেন্ট? 23.04%। 25 গুণিতক 23.04 আর নিচে 100। কেন? পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 হয়। আবার ঠিক একই 25 4 100, তাহলে কত আসছে? 23.04 বাই 4। এটাকে আবার ভাগ করলে যেটা হবে সেটাই উত্তর। দেখো ভাগটা করে দেখা যাক কত আসে। 4 5 20, 30। দশমিকের পরের সংখ্যা যেই নামিয়ে দিয়েছি এখানে একটা দশমিক। তাহলে কত হবে? 4 7 28, বিয়োগ করলে কত? 24। 4 6 24, কত হলো? 5.6
0.76 লিটার। এরপরে কি চেয়েছে? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। তাহলে লেখো যে কার্বন ডাই অক্সাইড আছে। কত? 25 লিটারের কত দেওয়া ছিল? 1.36, অর্থাৎ 1.36% দেওয়া ছিল। ঠিক একইভাবে করো লিটারের, এর থাকলে কি হয় গুণ, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100, 25 4 100, তাহলে কত হলো? 1.36/4। ঠিক একইভাবে ভাগ করো, তাহলে 4 3 12, 16 বিয়োগ করলে তাহলে 4 4 16, কত হয়ে গেল? 0.34 লিটার। অঙ্কটা বোঝা গেল? তোমাদের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো। পরের অঙ্কটা দেখো। তিশা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনেছে। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে মানে পরপর 10% আর 5% ছাড় দিলেন। তাহলে বইটির যদি লেখা দাম 200 টাকা হয়, তাহলে তৃষা মিলন দাদাকে কত টাকা দেবে? বইটির উপর লেখা দাম কত? 200 টাকা। তাহলে লেখো বইটির ওপর লেখা দাম 200 টাকা। প্রথমে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 10%। তাহলে লেখো প্রথমে ছাড়। প্রথমে ছাড় কত? না 200 টাকার 10% সমান কত হয়? না 200 গুণিতক 10/100 সমান 20 টাকা। তাহলে 20 টাকা ছাড় দেওয়ার পর দাম কত হবে? লেখো 20 টাকা ছাড় দেওয়ার পর দাম ছিল কত? 200 টাকা। 20 টাকা ছাড় বিয়োগ করে দাও, তাহলে কত দাম হলো? 180 টাকা। এরপরে কত ছাড় দিয়েছে? আবার 5% ছাড় দিয়েছে। এই 5% ছাড়টা কার উপর? এই যে 5% ছাড়টা দিয়েছে এটা কার উপর? এটাই 180 টাকার উপরে দিয়েছে। তাই লেখো, পরে ছাড় কত? 180 টাকার 5% সমান 180 গুণিতক 5/100। একটা শূন্য কেটে দাও, 5 2 10 আর 2 9 18 সমান কত? 9 টাকা। তাহলে এখন দাম কত হলো? অতএব এখন দাম হলো 180 বিয়োগ 9 সমান 171 টাকা। তাহলে তৃষা মিলন দাদাকে কত টাকা দেবে? লেখো অতএব তৃষা মিলন দাদাকে 171 টাকা দেবে। ক্লিয়ার? পরের অঙ্কটা দেখো। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো সেটা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এখানে কিন্তু পদ্ধতি উল্লেখ করে দিয়েছে যে ত্রৈরাশিক পদ্ধতিতেই করতে হবে। দেখো বর্গক্ষেত্র কেমন দেখতে হয়? বর্গক্ষেত্র এই 4টে বাহুর দৈর্ঘ্যই সমান হয়। অর্থাৎ ধরো এই বাহুর দৈর্ঘ্য যদি 100 একক হয়, এই বাহুর দৈর্ঘ্য 100 একক হবে, এই বাহুর দৈর্ঘ্য 100 একক হবে, আর এই বাহুটার দৈর্ঘ্য 100 একক হবে। লেখো ধরিলাম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয় বার করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি?
বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে কত বাহুর দৈর্ঘ্য 100 একক, 100 গুণিতক 100, ক্ষেত্রফল আছে তাই বর্গ একক, সমান কত হয়ে যাবে, একই জায়গায় 1 2 3 4 4টে শূন্য, অর্থাৎ 10,000 বর্গ একক। এবার দেখো কি বলেছে, ক্ষেত্রফল 10% বৃদ্ধি করা হয়েছে। এখানে দেখো বাহুর দৈর্ঘ্য কত নেওয়া হয়েছিল, 100 একক, তাহলে 10% যদি বৃদ্ধি করা হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, 100 থেকে 10 বেড়ে যাবে, 110 হয়ে যাবে। তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে 110 একক। অতএব এখন ক্ষেত্রফল বার করো। 110 গুণিতক 110, 11 11 কত হয়, 11 11 121 হয়, আর তার গায়ে দুটো শূন্য বসিয়ে দিতে হবে। এখানে একটা শূন্য, একটা শূন্য, এই জন্য দুটো শূন্য বসিয়ে দিতে হবে। আর 11 11 কত হয়, 121 হয়, তাহলে 12,100 বর্গ একক। এখানে তাহলে দেখতে হবে যে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল। তাহলে লেখো ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ছিল কত, এখানে ছিল কত 10,000 বর্গ একক, হলো কত 12,100 বর্গ একক। তাহলে বৃদ্ধি পেল কত না, 12,100 থেকে এই 10,000টা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে, 2100 বর্গ একক। এবার যেহেতু ত্রৈরাসিক পদ্ধতিতে করতে বলেছে, তাই ত্রৈরাসিক পদ্ধতিতেই করতে হবে। তাহলে একদিকে লেখো ক্ষেত্রফল আর অন্য একদিকে লেখো বর্ধিত ক্ষেত্রফল। তাহলে এখানে ক্ষেত্রফল কত, 10,000, বর্ধিত ক্ষেত্রফল কত, 2100, অর্থাৎ ক্ষেত্রফল কতটা বাড়লো, 2100। আর যেহেতু শতকরায় চেয়েছে তাই 100 এখানে জিজ্ঞাসা চিহ্ন কত। এবার তুমি এখানে x ধরে নিতে পারো, যে ধরি x, ক্ষেত্রফলের সঙ্গে বর্ধিত ক্ষেত্রফল কি সম্পর্কে থাকবে, সরল সম্পর্কে থাকবে। দেখো ক্ষেত্রফল ও বর্ধিত ক্ষেত্রফলের মধ্যে সরল সম্পর্ক। কেন, কারণ ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে বর্ধিত ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল যদি হ্রাস পায় বর্ধিত ক্ষেত্রফলও হ্রাস পাবে, তাই ক্ষেত্রফলের সঙ্গে বর্ধিত ক্ষেত্রফলের সরল সম্পর্ক। দেখো যদি সরল সমানুপাতি হয় তাহলে কি করতে হবে, এই 10,000 আর এই 100, এটা আগে 10,000 তারপরে 100 লিখতে হবে। আর যদি ব্যস্ত সম্পর্ক হতো তাহলে আগে 100 তারপরে 10,000 লিখতে হতো। কিরকম ভাবে দেখো, প্রথমে লিখো 10,000 ইস্টু 100 সমানুপাতি, এই দিকটা কিন্তু উল্টাবে না, এই দিকটা যেমন আছে ওরকমই থাকবে। সরল সম্পর্ক হলে এই দিকটা যেমন আছে তেমনই থাকবে, এই দিকটাও যেমন আছে তেমনই থাকবে। আর ব্যস্ত সম্পর্ক হলে এই দিকটা উল্টো করে লিখতে হয়, অর্থাৎ প্রথমে 100 লিখতে হতো তারপরে 10,000 লিখতে হতো, কিন্তু এই দিকটা একই থাকতো। ক্লিয়ার, তাহলে এখানে কত হবে, 2100 x। তাহলে দেখো 10,000 বাই 100 সমানুপাতে উঠে গিয়ে সমান হয়ে যাবে 2100 বাই x। দেখো এই দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে কত হয়ে গেল, 100 x সমান 2100, মানে x সমান 2100 বাই 100।
এই যে 100টা, এই 100টা এইদিকে এসে নিচে নেমে যাবে। কেন? কারণ এখানে গুণ আছে, তাই এইদিকে এসে ভাগ হয়ে যাবে। একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, এক শূন্য কেটে দাও, কেটে দিলে উত্তর কত হয়ে গেল? 21। এবার দেখো, এই যে অঙ্কটা, এই অঙ্কটা তো প্রথমে 100 হয়ে করা হয়েছিল, এই যে বাহুর দৈর্ঘ্য 100 একক, আর শেষে উত্তর পেয়েছে কত? 21। তাই এটা ডাইরেক্ট শতকরাতেই চলে এসছে, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা 21 একক বাড়লো, অথবা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেল। তাহলে কি লিখতে হবে? অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেল। ক্লিয়ার? দেখো কি বলছে, যে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত? এইখানটা একটু খেয়াল করো, যে 15% ছাড় পাওয়া যায়, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো, যদি ধরো তোমার বিদ্যুতের বিল হয়েছে 100 টাকা, তাহলে তুমি ছাড় পাচ্ছিলে 15 টাকা, তাহলে তোমার ক টাকা দিতে হবে? 85 টাকা, সিম্পল। কিন্তু তুমি ছাড় পেয়েছো কত? 54 টাকা, তাহলে তোমার বিদ্যুতের বিল নিশ্চয়ই 100 টাকা না, তাই তো? তাহলে এটাকে ওইকিং নিয়মে করতে হবে। দেখো ব্যাপারটা কি দেখাচ্ছে। প্রথমে লেখো 15% ছাড় কথার অর্থ হলো, বিদ্যুৎ বিলের পরিমাণ 100 টাকা হলে ছাড় 15 টাকা। এবারে একদিকে লেখো ছাড়, আর একদিকে লেখো বিদ্যুৎ বিলের পরিমাণ। তাহলে 15 টাকা ছাড় পাচ্ছ, যখন বিদ্যুৎ বিলের পরিমাণ কত? 100 টাকা। কিন্তু তুমি ছাড় পেয়েছো কত? 54 টাকা। তাহলে তখন বিদ্যুৎ বিলের পরিমাণ কত? ক্লিয়ার? এবার লেখো যে 15 টাকা ছাড় পাওয়া যায় যখন বিদ্যুৎ বিলের পরিমাণ 100 টাকা, ওইকিং নিয়মের মতো। 15 টাকা ছাড় পাওয়া যায় যখন বিদ্যুৎ বিলের পরিমাণ 100 টাকা। তাহলে 1 টাকা ছাড় পাওয়া যায় যখন বিদ্যুৎ বিলের পরিমাণ কত? 100/15 টাকা। কি তোমার কাকিমা 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে তখন বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? 100/15 গুণিতক কত? 54। ওর কাটাকাটি করো, 3 দিয়ে 3 × 5 = 15, 3 দিয়ে 3 = 18, 54, 5 দিয়ে 5 = 20, 100। তাহলে কত হয়ে গেল? 20 গুণিতক 18, 20 18 নামতে জানো নিশ্চয়ই, 18×2 = 36, তাহলে 360 টাকা। ক্লিয়ার? এবার লিখো, অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল 360 টাকা। অতএব দিয়ে উত্তরটা লিখে দাও। অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল 360 টাকা। ক্লিয়ার? দেখো এর পরেরটা দেখো, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। এই অঙ্কটা ইন্টারেস্টিং অঙ্ক। দেখো, ধরো তোমাদের বাড়িতে আগে 100 একক চিনি ব্যবহার করা হতো, এবং সেই চিনির দাম ছিল 100 টাকা। কিন্তু এখন চিনির মূল্য কত বেড়েছে? এই 20% বেড়ে গেছে। তার মানে এখন দাম কত হয়ে গেছে? আগে দাম ছিল 100 টাকা, 20% বাড়লে দাম কত হবে? 120 টাকা। তাহলে এখন 120 টাকায় চিনি পাওয়া যায় সেই 100 একক। কিন্তু বাড়িতে তোমার বাবা কি বলে দিয়েছিল? যে চিনির জন্য খরচ 100 টাকাই থাকবে। তার মানে কি করতে হবে? আমাদের চিনির ব্যবহার কমাতে হবে। তাহলে কতটা কমাতে হবে সেটাই এখানে দেখতে হবে। তাহলে লেখো যে ধরিলাম আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত।
এবার চিনির মূল্য বর্তমানে 20% বেড়ে গেছে, অর্থাৎ এখন 120 টাকায় চিনি পাওয়া যায় এই 100 একক। চিনির মূল্য 20% বেড়ে গেছে। অর্থাৎ কি লিখতে পারি? অর্থাৎ এখন 120 টাকায় চিনি পাওয়া যায় 100 একক। কিন্তু তোমাদের বাড়িতে কি করছে না, চিনির জন্য খরচ কিন্তু সেই 100 টাকায় রেখে দিচ্ছে, কারণ খরচ কি বলেছে যে খরচ অপরিবর্তিত রাখতে হবে। তাহলে খরচ, দাম বেড়ে গেছে অথচ খরচটাকে আমরা অপরিবর্তিত রাখবো, তাহলে ব্যবহারটা কমিয়ে দিতে হবে। তাহলে লেখো চিনির জন্য খরচ আর চিনির পরিমাণ। তাহলে চিনির জন্য খরচ কত? যখন 120 টাকা হয় তখন চিনির কত পরিমাণ হয় না 100 একক হয়। এখানটায় লেখো একক, সে কেজি হতে পারে, গ্রাম হতে পারে, সেই জন্য এখানে একক লিখতে হবে, যেহেতু অঙ্কে কোনো একক দেয়া নেই তাই। আর চিনির খরচ টাকা। চিনির খরচ কত? 120 টাকা। 120 টাকায় কত চিনি পাওয়া যায়? 100 একক চিনি পাওয়া যায়। কিন্তু খরচ কত করবে তোমরা চিনির জন্য? তোমরা চিনির জন্য খরচ করবে 100 টাকা। তাহলে সেখানে ওই 100 টাকায় কতটা পরিমাণ চিনি পাওয়া যাবে? যেহেতু এখানে কোনো পদ্ধতি উল্লেখ নেই, তাই তোমরা এখানে যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারো। আমি এখানে উইকিং নিয়মে করছি। দেখো যে বর্তমানে 120 টাকায় চিনি পাওয়া যায় 100 একক। বর্তমানে 120 টাকায় চিনি পাওয়া যায় 100 একক। তাহলে 1 টাকায় চিনি কত পাওয়া যাবে? 100/120 একক। আর 100 টাকায় কতটা চিনি বর্তমানে পাওয়া যাবে? 100/120, এই যে 100/120 এখানে বসে যাবে, তারপরে এই যে 100টা এটা এখানে গুণ করে বসে যাবে। দেখো কাটাকাটি করো, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও। এবার 4 দিয়ে কাটো, 4×3=12, 4 দিয়ে কাটো, 4×25=100 সমান দিয়ে গুণ করে দাও। দেখো এইখানে 25 আর এইখানে 10, এটা গুণ করলে কত হয়? 25 × 10 করলে 250, নিচে 3টা আছে, নিচে 3টা বসিয়ে দাও, এত একক। তাহলে আগে চিনি ব্যবহার করা হতো কত? 100 একক। এখন চিনি ব্যবহার করা হয় কত? 250/3 একক। তাহলে চিনির ব্যবহার কমলো কতটা? 100 বিয়োগ 250/3 একক। তাহলে লেখো চিনির ব্যবহার কমলো চিনির ব্যবহার কমাতে হবে। কত? আগে ব্যবহার হতো 100 আর এখন ব্যবহার হচ্ছে কত? 250/3 তো একক। দেখো এখানে কিছু নেই, মানে নিচে 1 আছে, তাহলে 1 আর 3 এর লসাগু 3 যাবে, লসাগু থেকে একবার দিলে 3 পড়ে থাকে, তাই 100×3 বিয়োগ 250 সমান কত হয়ে গেল? 300 বিয়োগ 250/3, 50/3। এটা ভাগ করলে কত হয়? 50, একে 3 দিয়ে ভাগ করো, 3 একে 3, বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? 2 শূন্য 20, 3×6 18, 2, তাহলে উত্তর কত হবে? 16×2=3, এত একক। অঙ্কে কি চেয়েছিল? অঙ্কে তো শতকরাই চেয়েছিল, আর আমরা যেহেতু অঙ্কটাকে 100 ধরেই করেছি, তাহলে এখানে যে উত্তরটা বেরোলো এটা ডাইরেক্ট শতকরাতেই বেরোলো। কি বললাম বোঝা গেল? হচ্ছে চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে
চিনির ব্যবহার কমাতে হবে 16.2-3%। ক্লিয়ার? পরের অঙ্কটা দেখো। এই অঙ্কটা কি বলছে, আচ্ছা জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, আবার এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? তোমরা নিশ্চয়ই জানো, বিজ্ঞানে পড়েছো যে জল জমে যখন বরফ হয়ে যায় সেটা কিন্তু আয়তনে বেড়ে যায়। প্রথমে জলের পরিমাণটাকে ধরে নাও, ধরিলাম জলের পরিমাণ 100 ঘন একক। এখানে দেখো এককটাকে ঘন একক ধরা হয়েছে, কেন? কারণ এখানে আয়তন বলেছে, যেহেতু আয়তন বলেছে তাই এককটা ঘন একক ধরতে হবে। ওই জল বরফ হলে আয়তন কত হবে? দেখো ওই জল বরফ হলে আয়তন হবে কত? যেহেতু 10% বৃদ্ধি পাচ্ছে, আবার এখানে 100 ধরেছি, তাহলে 110 ঘন একক হবে। কত হবে? 110 ঘন একক। এবারে কি বলেছে, যে এই বরফ যখন গলে জলে পরিণত হবে তখন আয়তন কতটা হ্রাস পাবে? তাহলে এইদিকে লেখো বরফের আয়তন, আর এইদিকে লেখো জলের আয়তন। বরফের আয়তন যদি 110 একক হয়, জলের আয়তন কত হবে? 100 একক। এই যে বরফের আয়তন যখন 110 হচ্ছে, জলের আয়তন হচ্ছে 100। কিন্তু এখানে কিসে চেয়েছে? শতকরায় চেয়েছে। শতকরায় চাওয়া মানে এখানে কত হবে? অর্থাৎ বরফের আয়তন যদি 100 ঘন একক হয়, তাহলে জলের আয়তন তখন কত হবে? ক্লিয়ার? তাহলে দেখো 110 ঘন একক বরফ জলে পরিণত হলে আয়তন হয় 100 ঘন একক। কি বললাম? 110 ঘন একক বরফ জলে পরিণত হলে আয়তন হয় 100 ঘন একক। তাহলে যদি একে কত হবে? একে আরো কমে যাবে, তাই 100/110 ঘন একক। আর 100 এ কত হবে? 100/110 গুণিতক 100 ঘন একক। এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দাও, তাহলে ওপরে কত হলো? 1000, আর নিচে কত হবে? 11 ঘন একক এইখানে এলো। তাহলে আয়তন কমলো কতটা? না, আগে আয়তন ছিল কত? 100, এখন আয়তন কত হয়েছে? এইটা। তাহলে আয়তন কমলো কতটা? তাহলে দেখো অতএব আয়তন কমলো। আগে কত ছিল? 100, এখন হয়েছে কত? 1000/11। বিয়োগ করলে 1100 থেকে বিয়োগ করলে 1100 থেকে 1000 বিয়োগ করলে হয় 100, তাহলে 100/11। তাহলে ভাগ করো, 11×9=99, বিয়োগ করো 1, তো উত্তর কত হয়ে গেল? 9×1/11। এবারে যেহেতু এটা 100 ধরেই করা হয়েছে, তাহলে এটাই হবে উত্তর। কি উত্তর লিখতে হবে? লিখতে হবে ওই বরফ গলে জল হলে আয়তন 9.1/11% হ্রাস পাবে। দেখো অতএব ওই বরফ গলে জলে পরিণত হলে 9.1/11% হ্রাস পাবে। এই ক্লাসটি এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমি এই কোষে দেখি 11-র বাকি অঙ্কগুলোকে করিয়ে দেব। চ্যানেলটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দাও, যাতে করে
আমি ক্লাস আনলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।